ক্লাস 11 আমরা থার্মোডাইনামিক্স শুরু করেছিলাম। প্রথমে একটা ক্লাস আমরা আলোচনা করেছি। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যায় তাপ এবং কার্য কী। তাপগতিবিদ্যা তাপ এবং কার্য এর সংজ্ঞাগুলো আমি এখানে তোমাদের লিখেছি, এবং সেটা যদি আমরা একটুখানি আলোচনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখো, সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে, তাহলে সিস্টেম ও পরিবেশের মধ্যে শক্তির যে রূপের আদান প্রদান হয় তাকেই বলছে তাপ। শক্তির বিভিন্ন রূপ হতে পারে, তাপ শক্তি বা কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলে থাকি। তাহলে সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি উষ্ণতার তারতম্য থাকে, তাহলে সিস্টেম ও পরিবেশের মধ্যে শক্তির যে রূপের আদান প্রদান ঘটে তাকেই বলছে তাপ। এবার এখানে দেখো দুটো পয়েন্ট আমি বলেছি। নাম্বার 1 পয়েন্ট বলছে সিস্টেমের উষ্ণতা যদি পরিবেশের থেকে কম থাকে, তাহলে পরিবেশ থেকে তাপ সিস্টেমের মধ্যে প্রবেশ করবে। আবার সিস্টেমের উষ্ণতা যদি পরিবেশের থেকে বেশি থাকে, তাহলে পরিবেশ থেকে সিস্টেম থেকে তাপ পরিবেশে প্রবেশ করবে। তার মানে যেখানকার তাপ বেশি যেখানকার উষ্ণতা বেশি, সেইখান থেকে তাপ অন্যদিকে আর সিস্টেম অথবা পরিবেশের মধ্যে স্থানান্তরিত হবে। এবার বলছে সিস্টেম থেকে পরিবেশে তাপ প্রবেশ করলে সিস্টেমের তাপশক্তি হ্রাস পাবে। অর্থাৎ সেক্ষেত্রে তাপশক্তি যখন হ্রাস পাবে, তখন যে পরিমাণ তাপটাকে ছেড়ে দিচ্ছে সেই তাপটাকে আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখে থাকব। এখন যদি মনে করা হয় কোনো সিস্টেম কিউ পরিমাণ তাপশক্তি বর্জন করলো, তাহলে সেক্ষেত্রে সিস্টেম কর্তৃক বর্জিত তাপ যে মানটা লিখবো সেটা -কিউ দিয়ে বা ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে। আবার যদি পরিবেশ সিস্টেম থেকে তাপ গ্রহণ করে, বা পরিবেশ যদি সিস্টেম যদি পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, অর্থাৎ সিস্টেম যদি তাপ গ্রহণ করে থাকে, তখন সিস্টেম কর্তৃক যে গৃহীত তাপ, সেই গৃহীত তাপকে আমরা বলে থাকবো ধনাত্মক, বা সেখানে কিউকে লেখা হয়ে থাকবে পজিটিভ কোয়ান্টিটি বা প্লাস চিহ্ন দিয়ে আমরা লিখে থাকবো। তাহলে সোজা কথা এটাকে সংক্ষেপে বলতে গেলে, সিস্টেম তাপ গ্রহণ করলে কিউটাকে লিখবো পজিটিভ, সিস্টেম তাপ বর্জন করলে কিউটাকে লিখবো আমরা নেগেটিভ। এরপরে যেটা বলছি দেখো, তাপগতীয় সিস্টেমের অবস্থার অপেক্ষক নয়। কোনটা? তাপ। তার কারণ তাপ হচ্ছে তাপগতীয় সিস্টেমের অবস্থার অপেক্ষক নয়, এটা একটা পথ নির্ভরশীল রাশি। অর্থাৎ সিস্টেমটি এক তাপগতীয় সাম্যাবস্থা থেকে, মনে করো সেট 1 থেকে বা স্টেপ 1 থেকে স্টেপ 2তে গেল, তাহলে এখন যদি 1 নম্বর পথে ঘটে প্রক্রিয়াটা এবং 2 নম্বর পথে প্রক্রিয়াটা ঘটে, তাহলে এক্ষেত্রে যদি কিউ1 পরিমাণ তাপ গৃহীত হয় আর এক্ষেত্রে যদি কিউ2 পরিমাণ তাপ গৃহীত হয়, দেখা যাবে যে কিউ1 নট ইকুয়াল টু কিউ2। অর্থাৎ সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের মানটা অন্তিম এবং প্রাথমিক অবস্থার উপরে কোনোভাবে নির্ভরশীল নয়, কোন পথে ঘটছে সেই পথের ওপরেও কিন্তু নির্ভরশীল। সেই জন্য বলা হবে যে তাপ সিস্টেমের তাপগতীয় অবস্থার অপেক্ষক নয়, পথ নির্ভরশীল রাশি। তাহলে তাপ জিনিসটা আমরা জানতে পারলাম। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে কার্য। তাহলে তাপ পড়েছিলাম সিস্টেম ও পরিবেশের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে সিস্টেম ও পরিবেশের মধ্যে শক্তি যে রূপে স্থানান্তর হয় বা আদান প্রদান হয় তাকে আমরা বলছিলাম তাপ। এবার যেটা বলছে দেখো, কৃতকার্য। সিস্টেম ও পরিবেশের মধ্যে যদি অসম বল ক্রিয়া করে, তাহলে শক্তির যে রূপের আদান প্রদান হয়ে থাকে সিস্টেম এবং পরিবেশের মধ্যে, সেটাকেই বলা হচ্ছে কৃতকার্য। যেমন এক্ষেত্রেও কৃতকার্য চিহ্নটাকে আমরা পজিটিভ এবং কখন নেগেটিভ লিখবো সেটা একটুখানি জেনে নিতে হবে। মনে করো কোনো সিস্টেম যখন কৃতকার্য নিজে সম্পন্ন করে, তখন সেই তার আন্তঃশক্তি হ্রাস পায় বলেই সেক্ষেত্রে কৃতকার্যকে কিন্তু আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখে থাকব। আবার বলছে যখন সিস্টেমের ওপরে কৃতকার্য সম্পন্ন করা হবে বাইরে থেকে, তখন কৃতকার্যকে আমরা কিন্তু ধনাত্মক চিহ্ন দিয়ে লিখে থাকব। তাহলে এখানে মোট 4টে জিনিস আমরা পাচ্ছি, তাপ এবং কৃতকার্য। সিস্টেম তাপ বর্জন করলে সেটা নেগেটিভ চিহ্ন, সিস্টেম তাপ গ্রহণ করলে সেটাকে পজিটিভ চিহ্ন।
সিস্টেম কার্য সম্পাদন করলে তার আন্তঃশক্তি হ্রাস পাচ্ছে বলে তাকে নেগেটিভ চিহ্ন দিয়ে লিখব কৃতকার্যকে। আর সিস্টেমের ওপরে কৃতকার্য করা হলে সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি পায়, সেই জন্য সেক্ষেত্রে কৃতকার্যকে আমরা ধনাত্মক চিহ্ন দিয়ে লিখব। এবার বলছে এখানে আমি একটা HW দিয়েছি, কার্য সিস্টেমের অবস্থার অপেক্ষক নয়, ব্যাখ্যা করো। আমি আজকে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস বলো বা ডাইরেক্ট ক্লাস করাবার সময় আমি বলেছিলাম যে কোনো একজন ব্যক্তি যদি একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে অন্তিম অবস্থায় যায়, একটা পথে গেলে সে যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন করবে, ওই একই ব্যক্তি যদি অন্য দূর রাস্তা দিয়ে ঘুরে এসে সেই পথে যায়, তাহলে সেক্ষেত্রে সে তার কৃতকার্যের পরিমাণটা কিন্তু ভিন্ন হবে। অর্থাৎ কৃতকার্য প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপরেই শুধু নির্ভরশীল নয়, কোন পথে ওই অন্তিম অবস্থায় যাওয়া হয়েছে তার উপরেও কিন্তু নির্ভরশীল। সেই জন্য আমরা বলবো যে কৃতকার্য অবস্থার অপেক্ষক নয়, পথ নির্ভরশীল রাশি। এবার বলছে কার্যের প্রকারভেদ। যান্ত্রিক কার্য, প্রযুক্ত বল ইন্টু সরণ, যেটা ক্লাস 9-এ আমরা পড়ে এসেছি। মহাকর্ষীয় কার্য, মহাকর্ষীয় বল ইন্টু ভূপৃষ্ঠে থেকে সরণ, অর্থাৎ MGH। বৈদ্যুতিক কার্য, তড়িৎচালক বল ইন্টু তড়িতের আধান। আধানকে কিউ, তড়িৎচালক বলকে ই দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ই ইন্টু কিউ হয়ে যাচ্ছে কিন্তু তোমার বৈদ্যুতিক কার্য। নেক্সট যেটা আমরা আলোচনা করব, যেখানে আমাদের থার্মোডিনামিক্স বা তাপগতিবিদ্যায় আলোচ্য বিষয়, সেটা হচ্ছে চাপ আয়তনিক কার্য। চাপ আয়তনিক কার্য মানে বলতে বোঝাচ্ছে চাপ গুণিতক আয়তনের পরিবর্তন। অর্থাৎ কোনো গ্যাসের ওপর চাপ প্রয়োগ করলে সেই প্রযুক্ত চাপের প্রভাবে গ্যাসের আয়তন যে সংকোচন ঘটে, অর্থাৎ সেই আয়তনের সংকোচন ইন্টু প্রযুক্ত চাপ, তাহলে মোট যে পরিমাণ হবে সেটাই হয়ে যাবে তার চাপ আয়তনিক কার্য। অর্থাৎ চাপের প্রভাবে আয়তনের প্রসারণ বা সংকোচন জনিত যে কৃতকার্য, সেটাকে বলা হয়ে থাকছে চাপ আয়তনিক কৃতকার্য, যেটাকে বলা হয়ে থাকবে পি ইন্টু ডেল ভি, যেখানে পি হচ্ছে প্রযুক্ত চাপ আর ডেল ভি হচ্ছে কিন্তু আয়তনের পরিবর্তন। এখন চাপ আয়তনিক কার্য এই ছাড়াও আরও বেশ কত রকমের কার্য আছে, আমাদের মূলত যেটা দরকার চাপ আয়তনিক কার্য, থার্মোডিনামিক্সে আমরা কিন্তু এটাই আলোচনা করার চেষ্টা করব। দেখো এবার যেটা আমরা আলোচনা করব চাপ আয়তনিক কার্য। এবার ভালো করে এই ছবিটার দিকে আমরা একটুখানি চেয়ে দেখব। আমরা একটা গ্যাস সিলিন্ডার নিয়েছি, সেই গ্যাস সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আমরা নিয়েছি, তার উপরে একটা ভরহীন ঘর্ষণহীন একটা পিস্টন রাখা আছে। এখন যদি আমরা ধরে নিই যে পিস্টনের উপর প্রযুক্ত চাপ হচ্ছে পি, এবং এই পিস্টনটা থেকে একটু দূরে অর্থাৎ ডিএল বা পিস্টনটা থেকে খুব সামান্য দূরত্বে একটা দাগ দিয়েছি। এবার বলছে যে এখন গ্যাসের উপরে চাপ যদি আমরা ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণে হ্রাস করি, তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। অর্থাৎ সেক্ষেত্রে গ্যাসের আয়তনটা এইটুকু থেকে দৈর্ঘ্যটা বেড়ে গিয়ে উপরে এই ডিএল দূরত্ব পর্যন্ত অতিক্রম করবে বা উপরের দিকে ওই দূরত্বটা সে উঠবে, তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। এখন আমি যদি এখানে ধরি একটি গ্যাসকে একটি ভরহীন ঘর্ষণহীন পিস্টন দ্বারা একটি সিলিন্ডারের মধ্যে রাখা আছে। পিস্টনের ক্ষেত্রফল, এই যে পিস্টনটা আছে এই পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এ, যে গ্যাসটা আমরা নিয়েছিলাম সেই গ্যাসের আয়তনটা হচ্ছে ভি, পিস্টনের ওপর প্রযুক্ত চাপ হচ্ছে পি। এখন বলছে দেখো বাহ্যিক চাপ, অর্থাৎ এখানে যে বাহ্যিক চাপটা আমরা পি নিয়েছিলাম, সেই বাহ্যিক চাপ পি এর তুলনায় সিস্টেমের চাপ যদি কম হয়, অর্থাৎ এই যে বাহ্যিক চাপটা আমরা এখানে দিয়েছিলাম এই চাপের তুলনায় চাপের মান যদি সিস্টেমের যে গ্যাসের চাপ ছিল তার তুলনায় কম হয়, তাহলে এক্ষেত্রে গ্যাসের আয়তনের প্রসারণ হবে। এই অবস্থায় পিস্টন ঊর্ধ্বমুখী সরণ করবে, তার মানে পিস্টনটা ছিল এই জায়গায়, সেখান থেকে এই জায়গা থেকে তোমার এই যে খাঁজটা কাটা আছে এই দূরত্ব উঠে আসলো, এবং এই যে ছোট্ট দূরত্বটা এই দূরত্বটাকে আমি ধরে নিয়েছি ডিএল। তাহলে গ্যাসের সরণ যদি ডিএল হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ হয়ে যাবে পিস্টনের ক্ষেত্রফল ইন্টু সরণ, অর্থাৎ এ ইন্টু ডিএল। এই এ ইন্টু ডিএলকেই বলা হয়ে যাবে গ্যাসের আয়তনের পরিবর্তন, যেটাকে আমরা ডিভি দিয়ে লিখেছি। এছাড়া আমরা জানি চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, সেখান থেকে বল মানে আমরা লিখতে পারি চাপ ইন্টু ক্ষেত্রফল। এই জায়গায় সিস্টেমের ওপর প্রযুক্ত বল সমান সিস্টেমের ওপর প্রযুক্ত চাপ ইন্টু পিস্টনের ওপর প্রযুক্ত বল। পিস্টনের ওপর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা মানে কি, প্রযুক্ত বল মানে আমরা এক্ষুনি দেখলাম চাপ ইন্টু ক্ষেত্রফল, তাহলে পিস্টনের ওপর প্রযুক্ত চাপ ইন্টু পিস্টনের ক্ষেত্রফল।
পিস্টনের ওপর প্রযুক্ত চাপ ছিল পি এবং তার ক্ষেত্রফল হচ্ছে এ। এখন বলছে গ্যাসটা তো পিস্টনের ওপর চাপ প্রয়োগ করছে, তাহলে সেই চাপের মানটা আমাদের যদি গণনা করতে হয় তাহলে সেক্ষেত্রে পেয়ে যাব পিস্টনের ওপর প্রযুক্ত চাপ ইন্টু পিস্টনের ক্ষেত্রফল। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে পি ইন্টু এ। এবার বলছে গ্যাস কর্তৃক কৃতকার্য, অর্থাৎ একটা ক্ষুদ্র ধাপের জন্য গ্যাস কর্তৃক কৃতকার্য সেটাকে আমরা ডেল ডাব্লু, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য কৃতকার্য বা ডাব্লুকে ডেল দিয়ে লেখা বা ডি দিয়ে লেখা যায় না, ছোটো হাতের ডেল দিয়ে লেখা হয়ে থাকে। তাহলে সিস্টেমের দ্বারা পিস্টনের ওপর প্রযুক্ত বল ইন্টু পিস্টনের ঊর্ধ্বমুখী সরণ। তাহলে পিস্টনের ওপর প্রযুক্ত বল, পিস্টনের ওপর প্রযুক্ত বলের গাণিতিক রাশিমালা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে পিস্টনের ওপর প্রযুক্ত বল ইন্টু পিস্টনের ঊর্ধ্বমুখী সরণ, তাহলে পিস্টনের ওপর প্রযুক্ত বল পিস্টনের ঊর্ধ্বমুখী সরণ পি ইন্টু এ ইন্টু ডিএল, এই ডিএলটা হচ্ছে ঊর্ধ্বমুখী সরণ। এখন এই যে ঊর্ধ্বমুখী সরণটা আমরা এখান থেকে দেখতে পেলাম, তাহলে আবার এ ইন্টু ডিএল সেটা মানে আমরা অলরেডি আগেই পেয়ে গেছি। এ ইন্টু ডিএল মানে হচ্ছে কিন্তু তোমার ডিবি বা গ্যাসের আয়তন। এখানে ঋণাত্মক চিহ্ন যেটা বোঝাচ্ছে যে গ্যাস নিজে আয়তনে প্রসারিত হচ্ছে, অর্থাৎ গ্যাস নিজে কাজ করছে। গ্যাস নিজে কাজ করা মানে সেক্ষেত্রে কৃতকার্যটাকে আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখে থাকি। এবার যদি আমরা দেখি স্থির চাপে গ্যাসের আয়তন, এতে গেল একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য বলছে বেশ কতগুলো ধাপের দ্বারা গ্যাসের আয়তন V1 থেকে অন্তিম অবস্থায় V2তে যদি রূপান্তরিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাণটা হয়ে যাবে সেই অসংখ্য ধাপে সম্পন্ন, মানে একটা ধাপে সম্পন্ন কৃতকার্যের সমষ্টি। সেক্ষেত্রে প্রত্যেকটা ধাপে কৃতকার্য কী হবে, তাহলে প্রত্যেকটাতে পি ইন্টু ডিভি করে বের করতে হবে। ওই রকম বারবার ক্যালকুলেশন না করে ওইগুলোকে মানে একটা ধাপের মাধ্যমে আমরা করতে পারি ইন্টিগ্রেশনের দ্বারা। ইন্টিগ্রেশন দ্বারা কী করতে পারি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল ডাব্লু সেটা মানে হচ্ছে মোট কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু পি ইন্টু এই ডিভি, তার ইন্টিগ্রেশন যদি আমরা V1 থেকে V2 করে থাকি তাহলে পি ইন্টু V2 মাইনাস V1 হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা আমরা পেলাম ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি ইন্টু ডিভি, এটাই হচ্ছে কৃতকার্যের গাণিতিক রাশিমালা গ্যাস দ্বারা। এবার গ্যাস দ্বারা মানেই নেগেটিভ চিহ্ন আমরা ব্যবহার করেছি। যদি গ্যাসের ওপরে কৃতকার্য সম্পন্ন হতো তখন নেগেটিভ চিহ্নটা তুলে দিলেই কিন্তু আমাদের কাজ মিটে যেত। আমি নেগেটিভ চিহ্ন তাৎপর্য এখানে বলে দিচ্ছি। নেগেটিভ চিহ্ন যেটা বলতে চাইছে যে গ্যাস নিজে কার্য করছে এখানে। তারপরে চলে যাব ওতে গেল কৃতকার্য, আমরা কোন পদ্ধতিতে কৃতকার্য হয়েছে। যদি ওটা অসংখ্য ধাপে হতো তাহলেও কৃতকার্যের একটা মান পেতাম। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধাপে সম্পন্ন হলে বা পরাবর্ত প্রক্রিয়া সম্পন্ন হলে সমস্ত পরাবর্ত প্রক্রিয়া আদর্শ গ্যাস দ্বারা কৃতকার্য। সেটা কীরকম, ধরো এইখানে একটা আমরা গ্যাস সিলিন্ডার নিয়েছিলাম, সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে সেটাকে আমরা ঘর্ষণহীন ভরহীন একটা পিস্টন দ্বারা যুক্ত করেছি, সেই গ্যাস হচ্ছে এন মোল। এখন এই গ্যাসের ওপর যে পিস্টনটা আছে সেই পিস্টনের ওপর বাহ্যিক চাপ পি এক্সটার্নাল, PEX মানে হচ্ছে এক্সটার্নাল প্রেসার কাজ করছে। এখন বলছে যদি কোনো কারণে গ্যাসের বাহ্যিক যে চাপটা ছিল সে বাহ্যিক চাপের মানটা যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থাৎ ডিপি পরিমাণে হ্রাস করি তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তনটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে বৃদ্ধি পাবে। পরের ধাপে গিয়ে বলছে যদি আমরা আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে আয়তন চাপটাকে যদি হ্রাস করি মানে -2 ডিপি যদি আমরা করি তাহলে সেক্ষেত্রেও গ্যাসের আয়তনটা বাড়তে থাকবে। গ্যাসের আয়তন বাড়তে বাড়তে প্রথমে আমরা কি করলাম, ডিপি -ডিপি পরিমাণ বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ চাপের হ্রাস করেছি। এখানে ছবিটা একটুখানি উল্টো হয়ে গেছে, গ্যাসের আয়তনটা এটার থেকে বেশি হবে। আমি ছবিটা PDF-এ কারেকশান করে দিচ্ছি, সেখান থেকে আমরা দেখে নেব। আয়তন বৃদ্ধি পেল ডিভি পরিমাণ, তাহলে এখানেও বলছে যদি আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিপি পরিমাণ হ্রাস করি তাহলে সেক্ষেত্রে বাহ্যিক চাপ হয়ে যাবে কিন্তু পি এক্সটার্নাল -2 ডিপি। কিন্তু এক্ষেত্রে গ্যাসের আয়তনটা আরও অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে যে গ্যাসের আয়তনটা আরও অধিক পরিমাণে বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে তো সবসময় বৃদ্ধি পেতে থাকবে না, বৃদ্ধি পেতে পেতে একটা সময় সাম্য অবস্থায় চলে যাবে, গিয়ে তখন আবার পরিবেশ বা বাহ্যিক চাপের যে মান ছিল সেই মানের জন্য যে গ্যাসের আয়তন হওয়া উচিত সেই আয়তনে এসে স্থির হয়ে যাবে। অর্থাৎ প্রক্রিয়াটা এইরকম অসংখ্য ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে। এখন যেটা বলা হচ্ছে দেখো, বাহ্যিক চাপে যদি পি এক্সটার্নাল চাপে প্রথমে অবস্থায় যদি গ্যাসের আয়তন V হয়
তাহলে পি এক্সটার্নাল মাইনাস ডিপি অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে চাপের হ্রাস করলে তখন আয়তন হয়ে যাবে ভি প্লাস ডিভি অর্থাৎ এই ডিভি পরিমাণ গ্যাসের আয়তনটা কিন্তু চাপ হ্রাস করার ফলে বৃদ্ধি পেয়েছে। আবার পি এক্সটার্নাল মাইনাস টুয়াইস ডিপি আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে চাপের হ্রাস করলে তখন আয়তনটা বেড়ে গিয়ে হয়ে যাবে ভি প্লাস টুয়াইস ডিভি। এইভাবে কিন্তু আমরা প্রক্রিয়াটা অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধাপে ধাপে সম্পন্ন করে চলেছি। কিন্তু তাহলে ফাইনালি যদি গ্যাসের আয়তনটা V1 থেকে বেড়ে V2তে পরিণত হয় এবং প্রক্রিয়াটা অসংখ্য ধাপে সম্পন্ন করা হয়, তাহলে মোট কৃতকার্য আমাদের গণনা করতে হলে প্রত্যেকটা ধাপে কৃতকার্যের মান বের করে সেইগুলোকে যোগ করতে হবে। এখন এটা অত্যন্ত দীর্ঘ পদ্ধতি, এই পদ্ধতিকে শর্ট আপ করার জন্য আমরা ইন্টিগ্রেশন করে নিলেই কিন্তু অসংখ্য ধাপে ইনিশিয়াল এবং ফাইনাল যে আয়তন হয়েছে সেটা জানতে পারলেই অসংখ্য ধাপে মোট কৃতকার্যের পরিমাণ কত হবে সেটা কিন্তু আমরা গণনা করতে পারি। এটাই কিন্তু তোমার ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের একটা বড় অ্যাপ্লিকেশান। যদি আমরা ধরে নিই যে গ্যাসের প্রত্যেক প্রসারণের জন্য কৃতকার্যের মান ডেল ডব্লু অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কৃতকার্য পি এক্সটার্নাল ইন্টু ডিভি, তাহলে যেখানে পি হচ্ছে তোমার বাহ্যিক চাপ এবং যে চাপ গ্যাসের চাপের সাথে প্রত্যেক সময়ই সমান হয়ে যাবে, হ্রাস করলে গ্যাসের আয়তন বাড়বে, বেড়ে গিয়ে সেই চাপের সাথে গ্যাসের চাপের সমান হলে তবে সেটা সাম্যাবস্থায় আসতে পারবে। আর ডিপি ইন্টু ডিভি এইটা অতি ক্ষুদ্র আয়তনের জন্য আমরা এই জিনিসটাকে এখানে দেখো কি লিখেছি, ডেল ডাব্লিউ মানে পি এক্সটার্নাল ইন্টু ডিভি, এটা হচ্ছে মূল গাণিতিক রূপ। সেটা কিভাবে এসেছে, মানে পি এক্সটার্নালের ক্ষেত্রে কৃতকার্যের মান ছিল পি এক্সটার্নাল ইন্টু ডিভি, যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে হ্রাস করেছি পি এক্সটার্নাল মাইনাস পি ডিভি ইন্টু ডিভি, কোনো যদি এটাকে গুণ করে দিই আমরা তাহলে পি এক্সটার্নাল ইন্টু ডিভি মাইনাস, এটা মাইনাস থাকার জন্য এখানে মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে ডিপি ইন্টু ডিভি, এই যে দুটো রাশি এটাও ক্ষুদ্র এটাও ক্ষুদ্র, তাহলে সেই ক্ষুদ্র রাশিটাকে নেগলেক্ট করে দিয়ে আমরা কিন্তু পি এক্সটার্নাল ডিভি এই রাশিটাকে আমরা এখানে পেয়েছি। এবার বলছে বাহ্যিক চাপকে যদি আমরা পি ধরে নিই তখন তাহলে সমীকরণটা হয়ে যাবে মাইনাস পি ইন্টু ডিভি। এখন বাহ্যিক চাপ এখানে বলে নিচ্ছি, দেখো পি হচ্ছে বাহ্যিক চাপ যা গ্যাসের চাপের সাথে সমান, অর্থাৎ গ্যাসের চাপ পি হলে সেখানে পি এক্স ইকুয়াল টু পি, তখন কিন্তু সমীকরণটা আমাদের দাঁড়াচ্ছে মাইনাস পি ইন্টু ডিভি। এখানে আবার বলি মাইনাস পি কথাটা আমরা ব্যবহার করছি তার কারণ আয়তন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ গ্যাস নিজে কিন্তু কৃতকার্য সম্পন্ন করছে। একাধিক ধাপে প্রক্রিয়াটা সম্পন্ন হলে এবং গ্যাসের আয়তন V1 থেকে বেড়ে V2 হলে সেক্ষেত্রে মোট কৃতকার্যের পরিমাণ হবে কিন্তু দেখো বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করে দিয়েছি। ডাব্লিউ রিভার্সিবল পরবর্ত প্রক্রিয়া, অসংখ্য ধাপে ধীরগতিতে সম্পন্ন হচ্ছে বলে পরবর্ত প্রক্রিয়ায় কৃতকার্যের মান আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন ইনিশিয়াল থেকে ফাইনাল, এখানে V1 থেকে V2 পি ইন্টু ডিভি। এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিই তাহলে ডাব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু V1 থেকে V2 পি ইন্টু ডিভি। এই ডাব্লিউ রিভার্সিবল আমরা লিখেছি, কিন্তু এই পি এর ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণে আমরা প্রতিস্থাপন করে দেবো পিভি ইকুয়াল টু এনআরটি, পি ইকুয়াল টু এনআরটি বাই ভি। এন মোল গ্যাসের ক্ষেত্রে এটা আমরা পেয়েই থাকি, সেখানে আমরা পি এর জায়গায় এনআরটি বাই ভি বসিয়েছি। এখন উষ্ণতা যদি স্থির থাকে, এখানে বলা হয়েছে দেখো উষ্ণতা স্থির থাকলে তোমার এনআরটি পুরোটাই হয়ে যাচ্ছে ধ্রুবক, তাহলে এনআরটিটাকে কমন নিয়ে নিয়েছি। আর ডিবি বাই ভি মানে হচ্ছে মানে ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী বা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী ডিবি বাই ডি মানে হচ্ছে তোমার এলএন V2 বাই V1 একবারে করে দিয়েছি। তোমাদের ইন্টিগ্রেশন যারা শিখেছো তারা এটা সহজেই বলতে পারবে, যারা এখনও শেখোনি তারা এই ইন্টিগ্রেশনের অর্থাৎ এই পুরো রাশিটার মান হচ্ছে তোমার এটা আমাদের একটুখানি মনে রাখতে হবে বা মানে মুখস্থ করে নিতে হবে আপাতত এইখানে। তাহলে এই মানটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার বলছে দেখো এই এলএনটাকে যদি আমরা লগে কনভার্ট করি 2.303 দিয়ে গুণ করলেই হয়ে যাবে ডাব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু -2.303 এনআরটি লগ V2 বাই V1। প্রত্যেকটাই কিন্তু স্থির উষ্ণতাতেই আমাদের প্রযোজ্য হবে। এছাড়া আরও আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রায় P1 V1 ইকুয়াল টু P2 V2, তাহলে সেখান থেকে V2 বাই V1 মানে আমরা P1 বাই P2 পেয়ে যাই। তাহলে সেই সমীকরণে ডাব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু 2.303 এনআরটি লগ P1 বাই P2 আমরা বসাতে পারি। এবার আমি এখানে দুটো শর্ত লিখেছি। নাম্বার 1, আদর্শ গ্যাসের সমষ্ণ সম্প্রসারণের ক্ষেত্রে ইনিশিয়াল প্রেসারের মানটা ফাইনাল প্রেসারের তুলনায় বেশি, বা
অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের তুলনায় বেশি, গ্যাসের তো সম্প্রসারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি, V2/V1 গ্রেটার দ্যান 1, অতএব log V2/V1 গ্রেটার দ্যান 0 বা P1/P2 গ্রেটার দ্যান 1। তাহলে এখান থেকে একইভাবে log P1/P2 গ্রেটার দ্যান 0 লিখতে পারি। তার মানে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রসারণের ক্ষেত্রে এই মানটা হচ্ছে তোমার ধনাত্মক রাশি, আর এখানে কিন্তু একটা ঋণাত্মক মান আছে বা চিহ্ন আছে। ঋণাত্মক চিহ্নের সাথে ধনাত্মক চিহ্ন গুণ করলে আলটিমেট আমরা কিন্তু ঋণাত্মক মান পাবো, অর্থাৎ কৃতকার্যের মান ঋণাত্মক হবে। অর্থাৎ সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণের ক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্যের মান কিন্তু ঋণাত্মক হবে। সমষ্ণ সম্প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্যের মান ঋণাত্মক হবে। 2 নম্বর পয়েন্ট যেটা বলছে, দেখো আদর্শ গ্যাসের সংকোচনের ক্ষেত্রে, অর্থাৎ আয়তনটা যখন সংকুচিত হবে তখন প্রাথমিক আয়তনটা অন্তিম আয়তনের থেকে বেশি হবে এবং অন্তিম চাপটা প্রাথমিক চাপের থেকে বেশি হবে। তাহলে সেখান থেকে যদি আমরা দেখি V2-V1 লেস দ্যান 1, আর সেখান থেকে log V2-V1 লেস দ্যান 0 অথবা log P1/P2 লেস দ্যান 0, কারণ P1/P2র মান তো একের থেকে কম বা একের থেকে কম এমন কোনো মানের লগ যদি আমরা নিয়ে থাকি তাহলে সেটা কিন্তু ঋণাত্মক মানে হবে। তাহলে এই সমীকরণ থেকে যদি আবার এই জায়গায় আমরা বসিয়ে দিই যে এই মানটা ঋণাত্মক মান, তাহলে এটা ঋণাত্মক মান, তার সাথে আবার একটা ঋণাত্মক মান আগে থেকেই সমীকরণে ছিল, তাহলে ঋণাত্মক একসাথে গুণ হয়ে গিয়ে ধনাত্মক হয়ে যাবে। অর্থাৎ গ্যাসের ওপর যখন কৃতকার্য সম্পন্ন করা হচ্ছে তখন কৃতকার্যের মানটা হয়ে যাবে পজিটিভ। আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সংকোচনে কৃতকার্যের মান ধনাত্মক হবে। এবার বলছে অপরাবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য। ধরো অপরাবর্ত প্রক্রিয়া মানে আমরা আগে থেকেই জানি প্রক্রিয়াটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সম্পন্ন হবে না, একটা মাত্র ধাপে সম্পন্ন হবে এবং অতি দ্রুত সম্পন্ন হবে। এখন যদি আমি ধরে নিই একটা গ্যাস সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে, যার চাপ হচ্ছে P1, তার আয়তন হচ্ছে V1। গ্যাসের চাপটাকে হঠাৎ করে হ্রাস করে তোমার এখানে একটুখানি ভুল আছে, সেটা হচ্ছে P1 গ্রেটার দ্যান P2, এটা একটুখানি ঠিক করব। তাহলে এখানে চাপটা বেশি ছিল, এখানে চাপটা কমে গেল, তাহলে গ্যাসের আয়তনের প্রসারণ হবে এবং একটা ধাপেই সম্পন্ন হবে, অতি দ্রুত হবে। তার ফলে গ্যাসের আয়তন প্রসারিত হয়ে যখন গ্যাসের চাপ বাহ্যিক চাপের সমান হয়ে যাবে তখন গ্যাসটা এরকম একটা সাম্যাবস্থায় এসে হাজির হবে, তখন দেখা গেছে আয়তন হচ্ছে V2। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের মান কী হবে, W ইররিভার্সিবল ইকুয়াল টু P2 ইন্টু ডিভি, কারণ গ্যাসের কৃতকার্য সম্পন্ন হচ্ছে বাহ্যিক চাপের বিরুদ্ধে। এখানে চাপটা কিন্তু ফিক্সড, P এক্সটার্নাল বা অন্তিম চাপ P2। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি W ইররিভার্সিবল ইকুয়াল টু P2 ইন্টু V2 মাইনাস V1, কারণ অন্তিম আয়তন V2, প্রাথমিক আয়তন V1, তাহলে P2 ইন্টু V2 মাইনাস V1 এই সমীকরণ থেকে অপরাবর্ত সংকোচন বা প্রসারণে আমরা কৃতকার্য গণনা করতে পারি। এখানেও আমি দুটো ক্ষেত্র লিখেছি। প্রথম ক্ষেত্রে দেখো বলা আছে সম্প্রসারণের ক্ষেত্রে V2 মান V1-এর থেকে বেশি, তাহলে V2 মাইনাস V1 পজিটিভ। আবার এই সমীকরণ অনুযায়ী এইটার মান যদি তোমার পজিটিভ হয়ে যায় তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ গুণ করলে নেগেটিভ, অর্থাৎ অপরাবর্ত সমষ্ণ সম্প্রসারণের ক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্যের মান সর্বদা নেগেটিভ হবে। ঠিক একইভাবে এই সমীকরণটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি আদর্শ গ্যাস সমীকরণের দ্বারা প্রতিস্থাপন করে PV ইকুয়াল টু এনআরটি, এখান থেকে V এর মানটা বের করে নিলাম, V ইকুয়াল টু এনআরটি বাই পি। তাহলে আমাদের এই যে সমীকরণটা ছিল এখানে P2 ইন্টু V2 মাইনাস V1, তাহলে V2 এর জায়গায় যদি আমরা এনআরটি বাই T2 বসাই আর V1 এর জায়গায় nR2 বাই P1 বসাই, কারণ এটাকে তাপমাত্রা স্থির, এনটা সার্বজনীন, আটটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এন মোল সংখ্যা পুরোটাই স্থির। এবার P2 আর P1 দুটো পরিবর্তনশীল, সেই জন্য বলছে V1-এর পরিপ্রেক্ষিতে P1 বসিয়েছি আর V2-র পরিপ্রেক্ষিতে এখানে P2 বসিয়েছি। তাহলে এই সমীকরণ থেকে যদি আমরা এনআরটি কমন নিয়ে P2টাকে গুণ করে দিই তাহলে এই P2 কেটে যাবে আর এখানে থাকছে P2 বাই P1। এবার বলছে যখন গ্যাসের প্রসারণ হচ্ছে তখন অন্তিম চাপটা প্রাথমিক চাপের থেকে কম,
অর্থাৎ প্রাথমিক চাপটা অন্তিম চাপের থেকে বেশি, তাহলে সেখান থেকে যেটা লিখতে পারি P2/P1 লেস দ্যান 1, তাহলে এই যে মানটা 1-এর থেকে কম, তাহলে 1 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করছি যার মান 1-এর থেকে কম, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাশিটা এটা তাহলে ধনাত্মক রাশি, অর্থাৎ এই পার্টটা যদি ধনাত্মক হয়ে থাকে তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক গুণ করলে আমরা কিন্তু ঋণাত্মক মানই পাব। অর্থাৎ আদর্শ গ্যাসের অপরাবর্ত সমষ্ণ সম্প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্যের মান ঋণাত্মক চিহ্নযুক্ত হবে। ঠিক একইভাবে সংকোচনের ক্ষেত্রে সেক্ষেত্রে অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের থেকে কম হবে, অর্থাৎ V2-V1 নেগেটিভ হবে। তাহলে আগে এমনিতেই তোমার গাণিতিক নিয়ম অনুযায়ী W ইররিভার্সিবল ইকুয়াল টু মাইনাস P2 ইন্টু V2-V1, তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন আছে, আবার এইটার মান যদি নেগেটিভ চিহ্নযুক্ত হয় তাহলে নেগেটিভ নেগেটিভ সাইন একসাথে মাল্টিপ্লাই করে দিলে আমরা কিন্তু ধনাত্মক চিহ্ন পেয়ে যাব। ঠিক একইভাবে এখানেও পি এর রেসপেক্টেও আমরা বলতে পারি, সেক্ষেত্রে অন্তিম চাপটা অর্থাৎ P2 এর মানটা P1-এর থেকে বেশি, P2 এর মানটা P1-এর থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে P2/P1 গ্রেটার দ্যান 1, তাহলে 1 থেকে এমন একটা রাশি বিয়োগ করছি যার মান 1-এর থেকে বেশি, তাহলে এই মানটা পুরোটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ রাশি গুণ করে দিলে আমরা পজিটিভ রাশি একটা পাবো। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অপরাবর্ত সমষ্ণ সংকোচনে গ্যাসের ওপর সম্পাদিত কৃতকার্যের মান পজিটিভ বা ধনাত্মক চিহ্নযুক্ত হবে, ধনাত্মক হবে। এই পর্যন্ত বলে একটা ভিডিওর পার্ট আমরা কমপ্লিট করলাম।